শীতকালের রাত্রির ঘরের চুল্লিতে গনগন করে আগুন জ্বলছে। আমরা দুজন চুল্লির দুধারে দুটো চেয়ারে আরাম করে বসেছিলাম। হোমস বলল, আমার কাছে কিছু কাগজপত্র আছে, আমার মনে হয় সেগুলো তোমার দেখা দরকার। গ্লোরিয়া স্কটের নাম শুনেছ তো? এই কাগজে গ্লোরিয়া স্কটের অদ্ভুত কাণ্ডর হদিশ আছে। আর এই চিঠিটা পড়ে জাস্টিস অফ দি পিস ট্রেভার এমন ভয় পান যে তিনি সাংঘাতিক রকম অসুস্থ হয়ে পড়েন। সেই অসুখেই তার মৃত্যু হয়। হোমস একটা ড্রয়ার খুলে তার থেকে একটা নলের মতো কি বের করলো। নলটার রং চটে গেছে, গায়ে দড়ি বাঁধা। হোমস দড়িটা খুলে নলটা আমার দিকে এগিয়ে দিল। সেটা একটা গাঢ় স্লেট রঙের পাকানো কাগজ। তাতে কয়েক লাইনের ছোট্ট একটা লেখা। লেখাটা এইরকম: দ্য সাপ্লাই অফ গেম ফর লন্ডন ইজ গোয়িং স্টেডিলি আপ। হেডকিপার হাডসন, উই বিলিভ, হ্যাজ বিন নাও told to receive all orders for fly paper and for preservation of your hen-fashioned life. আমি দু তিনবার পড়েও লেখাটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। হোমসের দিকে তাকাতে দেখি সে খুব খুব করে হাসছে। তোমার মুখ দেখে মনে হচ্ছে যে বেশ ঘাবড়ে গেছো। এই লেখাটা পড়ে ভয় পাবার কী কারণ থাকতে পারে তা তো বুঝতে পারছি না। আমার তো এটা উন্মাদের প্রলাপ বলে মনে হচ্ছে। ঠিকই বলেছ, তবে ব্যাপারটা হচ্ছে এই যে একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক ভদ্রলোক এটি পরেই এমনভাবে মূর্ছা যান যেন কেউ পেছন থেকে তার মাথায় রিভলভারের বার দিয়ে ঘা মেরেছে। তোমার কথা শুনে আমার কৌতূহল বেড়ে যাচ্ছে, তবে এই ব্যাপারটা আমার বিশেষ করে জানা দরকার। এই কথাটা কেন বললে তা বুঝতে পারলাম না। বললাম এই জন্যে যে এই সমস্যার সমাধান করতে আমার প্রথম ডাক পড়েছিল। বলতে পারো এটাই আমার প্রথম গোয়েন্দাগিরি। আমি এর আগে বহুবার আমার বন্ধু শার্লক হোমসের কাছে জানতে চেয়েছি কেন, কবে এবং কিভাবে সে গোয়েন্দাগিরিকে পেশা হিসেবে বেছে নিল। হোমস কখনোই ঠিকমতো উত্তর দেয়নি। বুঝলাম যে কোনো কারণেই হোক আজ হোমস খুব খোশ মেজাজে আছে। হোমস তার প্রিয় আরাম চেয়ারে ঝুট করে বসে কাগজপত্রগুলো তার কোলের উপর রাখলো। তারপর পাইপটা ধরিয়ে চুপ করে পাইপ টানতে টানতে কাগজগুলো উল্টাতে লাগলো। আমি বোধহয় ভিক্টর ট্রেভরের কথা তোমাকে কখনো বলিনি। কলেজে 2 বছর পড়ার সময় একমাত্র তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। ওয়াটসন, আমি কখনোই খুব মিশুকে ধরনের ছিলাম না। বেশিরভাগ সময়ই নিজের ঘরে বসে আমার নিজস্ব বিচার বিশ্লেষণ পদ্ধতির কিভাবে আর উন্নতি করা যায় তাই নিয়ে চিন্তা করতাম। সেই জন্য আমার সঙ্গে যারা পড়তো তাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়নি। তলোয়ার খেলা আর বক্সিং ছাড়া অন্য কোনো খেলাধুলায় আমার ঝোঁক ছিল না। তাছাড়া আমি একেবারে আলাদা বিষয় নিয়ে পড়াশোনা করতাম। সেই কারণেও আমার সহপাঠীদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। সহপাঠীদের মধ্যে একমাত্র ট্রেভরকে আমি চিনতাম। তার সঙ্গে আলাপও হয় অদ্ভুতভাবে। একদিন আমি যখন চ্যাপেলের দিকে যাচ্ছিলাম তখন ট্রেভরের বুলটেরিয়ারটা আমার গোড়ালিতে কামড়ে দেয়। কারোর সঙ্গে বন্ধুত্ব পাতাবার পক্ষে এটা মোটেই ভালো উপায় নয়, তবে আমার বেলায় এটা যাকে বলে বেশ কাজের হয়েছিল। আমাকে পাক্কা 10টি দিন ঘরবন্দি হয়ে থাকতে হয়েছিল। ট্রেভর রোজ আমার খবর নিতে আসতো। গোড়ায় গোড়ায় সে 2-1 মিনিট কথাবার্তা বলেই চলে যেত। তারপরে আস্তে আস্তে সে অনেকক্ষণ ধরে গল্প করত। কিছুদিনের মধ্যে আমাদের বন্ধুত্ব বেশ গভীর হয়ে উঠল। ট্রেভর বেশ মিশুকে ফুর্তিবাদ ছটফটে ছেলে। সত্যি কথা বলতে কি, ওর স্বভাব ঠিক আমার উল্টো। তবে কিছু ব্যাপারে আমাদের মধ্যে মিল ছিল। আমাদের বন্ধুত্বের ভিত আরও পাকা হলো যখন জানতে পারলাম যে তারও কোনো বন্ধু নেই। শেষকালে একদিন ট্রেভর আমাকে তাদের দেশের বাড়িতে নেমন্তন্ন করল। ওর বাবা নরফোকের ডনিথ্রপে বাড়ি করেছিলেন। আমিও রাজি হলাম। ঠিক হলো যে গ্রীষ্মের লম্বা ছুটিতে আমি 1 মাস ওখানে কাটিয়ে আসব। মিস্টার ট্রেভর বেশ পয়সাওয়ালার প্রভাবশালী লোক। তিনি একজন জেপি। তার জমিজমাও অনেক। ব্রুডস জেলার ল্যাংমেয়ার শহরের উত্তরে ডনিথ্রপ একটা ছোট্ট গ্রাম। উনি যে বাড়িটায় থাকেন সেটা বেশ পুরনো ধরনের, খোলামেলা বাড়ি। বাড়িটার করিডর গলাপগুলো সব ওক কাঠের। বড় রাস্তা থেকে বাড়ির দরজায় যাবার পথটার দুধারে লেবু গাছের সারি। বাড়িটার কাছে একটা বিল, সেখানে প্রচুর বুনো হাঁস আর মাছ। যত খুশি শিকার করো। আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছিল সেটা হলো বাড়ির বিরাট লাইব্রেরিটা। এই লাইব্রেরিটা মিস্টার ট্রেভর বাড়ির মালিকের কাছ থেকে কিনে নিয়েছিলেন। ওদের যে রাঁধুনি সে রান্নাবান্না ভালোই করতো। তাই খুদ ধরা বাতিক না থাকলে যে কোনো লোকের পক্ষে ওই বাড়িতে মাসখানেক থাকাটা খুবই আনন্দের। মিস্টার ট্রেভর বিপত্নিক। আমার বন্ধু তার একমাত্র সন্তান। ওর একটি মেয়ে ছিল। সে বার্মিংহামে বেড়াতে গিয়ে ডিপি থিয়ারা হয়ে মারা যায়। মিস্টার ট্রেভরকে দেখেই আমার খুব কৌতূহল হয়েছিল। ভদ্রলোক বেশি লেখাপড়া জানতেন না, কিন্তু খুব বুদ্ধিমান। আর তার স্বাস্থ্যটিও খুব ভালো। তিনি ভালো বইটই বিশেষ পড়েননি, তবে শুধু ঘুরেছেন প্রচুর, দেখেছেন অনেক কিছু। আর সেই দেখাশোনার অভিজ্ঞতা তিনি মনে রাখেননি। তার থেকে শিখেছেন অনেক অনেক জিনিস। বেশ গাট্টাগোট্টা গড়ন,
মাথা ভর্তি কাঁচা পাকা চুল, মুখের রং পোড়া তামাটে, দেখলে বোঝা যায় অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে। চোখের তারাগুলি নীল, তার দৃষ্টি এত ঝকঝকে যে চোখের দিকে তাকাতে ভয় করে। কিন্তু পাড়া প্রতিবেশীরা তো বটেই, ওই অঞ্চলের সব লোক এক বাক্যে স্বীকার করে যে ওর মতো ভালো মানুষ হয় না। সকলকেই উনি সাহায্য করেন। জাস্টিস অফ দি পিস হিসেবে যতটা করা হওয়া উচিত তাও তিনি হতে পারতেন না। আমি ডনিথ্রপে যাবার কয়েকদিন পরে রাত্রিরের খাওয়া দাওয়া সেরে আমরা কফি খেতে খেতে গল্প করছিলাম। হঠাৎ আমার বন্ধু আমার বিচার বিশ্লেষণ সব দেখাবার ক্ষমতা, কিভাবে আমি আমার এই ক্ষমতাকে একটা পদ্ধতি হিসেবে গড়ে তুলেছি সেই সব কথা সাতকাহন করে বলতে লাগলো। সত্যি কথা বলতে কি, এইটাই যে আমার জীবনে পেশার নেশা হয়েছে তা আমি তখনও জানতাম না। আমি বুঝতে পারছিলাম যে মিস্টার ট্রেভর তার ছেলের কথায় বিশেষ কান দিচ্ছেন না। তিনি ভাবছিলেন যে আমার বন্ধু তিলকে ফুপিয়ে ফুলিয়ে তাল করে তুলছে। মিস্টার ট্রেভর মজা করে হাসতে হাসতে বললেন, হোমস, আমাকে দেখে তুমি কি অনুমান করতে পারছো বলো তো শুনি? না, খুব বেশি কিছু বলতে পারবো বলে মনে হচ্ছে না, তবে গত বছর থেকে আপনি খুব ভয়ে ভয়ে আছেন। আপনার ধারণা হয়েছে কে বা কারা আপনাকে মেরে ফেলতে পারে। বিশ্বাস করো ওয়াটসন, আমার কথায় ভদ্রলোকের মুখের হাসি মিলিয়ে গেল। তিনি ভ্যাবাচাকা খেয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ, ঠিক বলেছ ভিক্টর। জানো, গত বছর আমরা যে চোরাগোপ্তা শিকারীর দলটাকে ধরিয়ে দিয়েছিলাম তারা আমাদের ছোড়া মারবে বলে শাসিয়ে বেড়াচ্ছে। এমনকি স্যার এডওয়ার্ড হবিকে ওরা একদিন আক্রমণ করেছিল। তারপর থেকে আমি সবসময় হুঁশিয়ার হয়ে থাকি। কিন্তু একথা তুমি জানলে কি করে হোমস? আপনার ছড়িটা খুব সুন্দর। লাঠিটার গায়ের লেখা থেকে দেখতে পাচ্ছি এটা 1 বছরও কেনা হয়নি, অথচ দেখছি হাতলটা কুড়ে গর্ত করে নিয়ে তাতে লোহা ঢেলে দেওয়া হয়েছে। তার ফলে এটা লাঠিকে লাঠি, আবার হাতিয়ারকে হাতিয়ার। তার থেকে সিদ্ধান্ত করলাম আপনার উপরে হামলা হতে পারে আশঙ্কা করেই এই ব্যবস্থা আপনি নিয়েছেন। এছাড়া আর কিছু বলতে পারো? অল্প বয়সে আপনি খুব বক্সিং করতেন। এবার ঠিক বলেছো। এটা কিভাবে জানলে? আমার নাক কি একটু বেঁকা? না, নাক নয়, আপনার কান দুটো সামান্য চ্যাপ্টার পুরু। যারা বক্সিং লড়ে তাদের এরকমই হয়। আর কিছু? আপনার গায়ের চামড়া যেরকম খসখসে আর পুরু, তার থেকে মনে হয় আপনি একসময় খুব খোরাখুরি করতেন। হ্যাঁ, সোনার খনিতে কাজ করেই আমি 2 পয়সা উপার্জন করেছি। আপনি নিউজিল্যান্ডে ছিলেন? ঠিক বলেছ। আপনি জাপানও ঘুরে এসেছেন? হ্যাঁ, তাও ঠিক। একসময় আপনার এমন একজনের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল যার নামের অদ্যাক্ষর হচ্ছে JA, আর এখন আপনি তার কথা একদম ভুলে যেতে চান। আমার কথা শুনে মিস্টার ট্রেভর চেয়ার থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। তিনি আমার দিকে তাকিয়েছিলেন। তার চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত বিস্ময়ের ভাব। তারপরই তিনি সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। ওয়াটসন, হঠাৎ এই কাণ্ড ঘটায় আমি আর আমার বন্ধু দুজনেই বেশ ঘাবড়ে গেলাম। যাই হোক, তার এই ভাবটা বেশিক্ষণ রইল না। আমরা তার জামাটামা আলগা করে চোখে মুখে জলের ছিটে দিতেই তিনি সুস্থ হয়ে উঠলেন। খানিকটা জোর করে হাসবার চেষ্টা করে মিস্টার ট্রেভর বললেন, তোমাদের বোধহয় ভয় পাইয়ে দিয়েছিলাম। আমার চেহারাটা বড়সড় হলেও আমার হার্টের অবস্থা ভালো নয়। একটু উত্তেজনা হলেই এরকম অজ্ঞান হয়ে পড়ি। আমি জানি না কিভাবে তুমি এই কথাগুলো বললে, তবে এ কথা জোর গলায় বলতে পারি যে পুলিশ ডিপার্টমেন্টের যেসব গোয়েন্দার কথা বা উপন্যাসের যেসব কাল্পনিক গোয়েন্দার কথা আমরা পড়েছি, তোমার তুলনায় তারা একেবারে শিশু। এইটা তোমার পথ। আমি জীবনে অনেক দেখেছি, শুনেছি, আমার অভিজ্ঞতা থেকেই এই কথা বলছি। ওর ওই কথা, বিশেষ করে আমার বিচার বিশ্লেষণ পদ্ধতির এতই প্রশংসা উনি করতে লাগলেন যে সেই তখনই আমার প্রথম মনে হলো আমার এই নিছক খামখেয়ালি নেশাকে পেশা হিসেবে নেওয়া যেতে পারে। বিশ্বাস করো ওয়াটসন, আমি যে কোনো দিন গোয়েন্দাগিরি করবো এটা আমার মাথায় এর আগে আসেনি। তবে ঠিক সেই মুহূর্তে এসব কথা ভাবার সময় ছিল না। আমি মিস্টার ট্রেভরকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি বিব্রত হয়ে বললাম, আশা করি আমার কথায় আপনি মনে কোনো কষ্ট পাননি। না, তবে তুমি আমার মনের একটা দুর্বল জায়গায় ঘা দিয়েছ। আচ্ছা, সত্যি কথা বলো তো, এ কথা তুমি জানলে কেমন করে? আর এছাড়া আরও কি তুমি জানো? ব্যাপারটা খুবই সোজা। সেদিন মাছ ধরার সময় আপনি যখন মাছটাকে জল থেকে টেনে নৌকার ওপর তুললেন, তখন আপনার জামার আস্তিন গোটানো ছিল। তখনই আমি আপনার কনুইয়ের ভাঁজের কাছে উল্কিটা লক্ষ্য করি, আর JA হরফ দুটোও পড়তে পারি। হরফ দুটো পড়া যায় বটে, তবে খুঁটিয়ে দেখলে বোঝা যায় ওটাকে মুছে ফেলবার জন্য খুব চেষ্টা করা হয়েছে। তাহলে বোঝা যায় যে JA একসময় আপনার খুবই আপনজন ছিল। পরে অবশ্য যে কোনো কারণেই হোক আপনি এই লোকটিকে ভুলে যেতে চেয়েছেন। না, স্বীকার করতেই হবে যে তোমার দেখার চোখ আছে। তুমি যা বলেছো তা সত্যি কথাই বটে, তবে সেসব কথা এখন আলোচনা করতে চাই না।
সব ভূতের চেয়ে আমাদের ভালোবাসার লোকেদের ভূতেরাই বেশি গোল মেলে। চলো একটি বিলিয়ার্ড রুমে গিয়ে বিশ্রাম করা যাক। সেদিনের ঘটনার পর থেকে আমার মনে হতে লাগলো যে মিস্টার ট্রেভর আমাকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন। অবশ্য তার কথাবার্তা বা হাবভাব আগেরকার মতো ছিল। আমার বন্ধুর চোখে এই ব্যাপারটা ধরা পড়েছিল। একদিন সে আমাকে বলল, তুমি তো বাবাকে বেজায় ঘাবড়ে দিয়েছ। তুমি যে কি জানো আর কি জানো না সেটাই উনি বুঝতে পারছেন না। মিস্টার ট্রেভর তার মনের ভাব অবশ্যই প্রকাশ করতে চাননি, কিন্তু তিনি ভিতরে ভিতরে এতই চিন্তিত হয়ে পড়েছিলেন যে তার মনোভাব কিছুতেই গোপন করতে পারতেন না। শেষকালে আমার মনে হলো ওখানে থাকা আমার পক্ষে আর ঠিক হবে না। যেদিন আমি চলে আসবো ঠিক করলাম, সেই দিনই আমি চলে আসবার আগে এমন একটা ঘটনা ঘটলো যেটা তাৎপর্য বোঝা গিয়েছিল অনেক দিন বাদে। আমরা তিনজন রোদ্দুরে আরাম করে লনে বসে কথাবার্তা বলছিলাম। এমন সময় কাজের মেয়েটি এসে বলল যে একজন লোক মিস্টার ট্রেভরের সঙ্গে দেখা করতে এসেছে। মিস্টার ট্রেভর বললেন, কি নাম? নাম বলেনি। তাহলে কি দরকার? সে বলেছে যে আপনি তাকে চেনেন, আপনার সঙ্গে তার 1 মিনিটের দরকার। ঠিক আছে, তাকে এখানেই নিয়ে এসো। একটু পরেই একটি লোক এসে হাজির হলো। লোকটার চেহারাটা অদ্ভুত শিরিঙ্গে মতন। হাবভাব দেখলে মনে হয় যেন মাটির সঙ্গে সিটিয়ে রয়েছে। হাঁটার ধরনটা একটু থপথপে। লোকটা সস্তার কোট আর মোটা কাপড়ের ট্রাউজার্স পরেছিল। কোটের বোতাম খোলা। তার লাল কালো ডোরাকাটা শার্টটা চোখে পড়বার মতো। লোকটার পাতলা লম্বাটে মুখে একটা ধূর্ত ভাব। লোকটার মুখে হাসি লেগেই আছে। ঠোঁটের ফাঁক দিয়ে তার হলদে ছোপ ধরা ক্ষয়ে যাওয়া দাঁতগুলো দেখা যাচ্ছিল। লোকটার ফাটা ফাটা হাত দুটো মুঠোর মতো করা, ঠিক জাহাজের নাবিক বা খালাসিদের যেমন হয়। লোকটা যখন লন পার হয়ে আমাদের কাছে চলে এসেছে, তখন মিস্টার ট্রেভরের গলা থেকে একটা অদ্ভুত ঘর ঘর শব্দ বেরিয়ে এলো। চেয়ার থেকে লাফিয়ে উঠে তিনি এক দৌড়ে বাড়ির ভেতরে চলে গেলেন। একটু পরেই যখন মিস্টার ট্রেভর ফিরে এলেন, টের পেলাম তার গা দিয়ে ব্র্যান্ডির গন্ধ বেরোচ্ছে। মিস্টার ট্রেভর আগন্তুকের দিকে তাকিয়ে বললেন, বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? লোকটা চুপ করে দাঁড়িয়ে ঘোলাটে বসে যাওয়া চোখে মিস্টার ট্রেভরের দিকে তাকিয়ে রইলেন। তার মুখের হাসি কিন্তু লেগেই ছিল। আপনি আমাকে চিনতে পারছেন না? আরে, এই যে হার্টসন দেখছি। হ্যাঁ স্যার, আমি হার্টসনই বটে। ও, প্রায় 30 বছরের পরেও আপনার সঙ্গে দেখা হলো। দেখুন, আপনি নিজের বাড়িতে বসে আছেন আর আমি জাহাজে ঘুরে কোনো রকমে দুবেলা দুমুঠো খেতে পারছি। সে কি কথা? তুমি নিশ্চয়ই জানবে যে আমি আমার পুরনো বন্ধুদের কথা ভুলি না। মিস্টার ট্রেভর চেয়ার ছেড়ে উঠে খালাসিটার কাছে গিয়ে চুপিসারে কি যেন বললেন। তারপর চেঁচিয়ে বললেন, তুমি রান্নাঘরে যাও, আগে কিছু খাও। মনে হয় তোমার একটা ব্যবস্থা করে দিতে পারবো। আপনাকে ধন্যবাদ। 2 বছরে একটা মাত্র 8 নট যেতে পেরে এরকম জাহাজে ঘুরে আমি সবেমাত্র ছুটি পেয়েছি। জাহাজটা আবার খালাসিও ছিল কম। যা খাটুনি 2 বছর গেছে। আমি জানতাম যে আপনার কাছে কিংবা মিস্টার বেটসের কাছে আশ্রয় পাবই। মিস্টার বেটস কোথায় থাকেন তুমি জানো? বিশ্বাস করুন স্যার, আমার পরিচিত লোকেরা কে কোথায় থাকেন সবই জানি। তারপর সে হোঁচট খেতে খেতে কাজের মেয়েটির সঙ্গে রান্নাঘরের দিকে চলে গেল। মিস্টার ট্রেভর আমাদের বললেন, যখন তিনি পয়সা রোজগারের ধান্দায় সমুদ্রে ভেসে পড়েছিলেন, এই লোকটি তাদের জাহাজে ছিল। তখনই এর সঙ্গে তার পরিচয়। একটু পরেই মিস্টার ট্রেভর বাড়ির ভেতরে গেলেন। আমরা বসে রইলাম। ঘণ্টাখানেক পরে আমরা বাড়িতে ফিরে এসে দেখি মিস্টার ট্রেভর বসবার ঘরে একটা সোফাতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সমস্ত ঘটনাটা আমার মনে একটা গভীর ছাপ রেখে গেল। যাই হোক, এই ঘটনার পরের দিনই আমি ডনিথ্রপ থেকে চলে এলাম। আমি থাকলে মিস্টার ট্রেভর আরও অস্বস্তি বোধ করতেন। এটা হচ্ছে ছুটির একেবারে গোড়ার দিকের কথা। আমি লন্ডনে ফিরে এলাম। লন্ডনে ফিরে পরের 7 সপ্তাহ আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে লাগলাম। অর্গানিক কেমিস্ট্রির কতগুলো জিনিস আমার ভালো করে শেখবার দরকার হয়েছিল। ছুটি শেষ হয়ে কলেজ খোলবার সময় হয়েছে। শরৎকাল আসি করছে। এমন সময় ডনিথ্রপ থেকে আমার বন্ধুর একটা জরুরি টেলিগ্রাম এলো। সে লিখেছে যে আমার পরামর্শের ও সাহায্যের তার বিশেষ প্রয়োজন। আমি যেন টেলিগ্রাম পাওয়া মাত্র এই ডনিথ্রপে যাই। বুঝতেই পারছো, এই টেলিগ্রাম পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কাজ ফেলে ডনিথ্রপের দিকে পাড়ি দিলাম। আমার বন্ধু আমার জন্য স্টেশনে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তাকে দেখে আমি বুঝতে পারলাম যে গত 2 মাসে তার উপর দিয়ে বিরাট ঝড় বয়ে গেছে। চেহারা খারাপ হয়ে গেছে, মুখে চোখে গভীর দুশ্চিন্তার ছাপ। তার উপর সে প্রাণ খোলা হাসি, চঞ্চল স্বভাব যেন কোথায় মিলিয়ে গেছে। আমাকে দেখে আমার বন্ধু বলল, বাবা বোধহয় আর বাঁচবেন না। সে কি হয়েছে? অ্যাপেন্ডিক্স, তার স্নায়ুগুলো দুর্বল হয়ে গেছে। আজ তার অবস্থা খুবই খারাপ। বাড়ি ফিরে তাকে দেখতে পাবো কিনা জানি না।
তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে হঠাৎ এমন কথা শুনে আমি রীতিমতো বিচলিত হয়ে পড়লাম। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, কি করে হলো এই অসুখ? হ্যাঁ, সেটাই তো কথা। গাড়িতে ওঠো, যেতে যেতে সব কথা বলবো। তুমি চলে যাবার আগের দিন সন্ধ্যাবেলায় যে লোকটা এসে হাজির হয়েছিল তার কথা তোমার মনে আছে কি? খুব মনে আছে। সেদিন কাকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলাম জানো? না, জানি না। ওই লোকটা হচ্ছে শয়তান। আমি আমার বন্ধুর মুখের দিকে অবাক হয়ে চেয়ে রইলাম। হ্যাঁ, লোকটা আস্ত শয়তান। ও আসবার পর থেকে আমাদের বাড়িতে শান্তি নেই। সেই সন্ধ্যের পর থেকে বাবার মাথা হিট হয়ে গেছে। এখন তো তার শরীর একদম ভেঙে গেছে। তার হার্টের অবস্থা খুবই খারাপ। এ সবই হয়েছে ওই শয়তান হার্টসনের জন্য। ওর এমন কি ক্ষমতা, সেটা জানবার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আমার বাবা সহজ সরল স্বভাবের লোক। কিভাবে তিনি ওই পাজি নচ্ছার লোকটার খপ্পরে পড়লেন সেটা আমার মাথায় ঢুকছে না। যাক, তুমি এসে গেছো, এখন অনেকটা নিশ্চিন্ত বোধ করছি। তোমার বিচার বিবেচনার ওপর আমার 16 আনা আস্থা আছে। আমি জানি তুমি আমাকে ঠিক পরামর্শ দেবে। আমাদের গাড়ি সোজা রাস্তা ধরে ছুটে চলল। দুপাশে মাঠ, সূর্যের পরন্ত আলোয় চারদিক ঝকমক করছে। দূর থেকে আমার বন্ধুদের বাড়ির চিমনি আর পতাকা ওড়াবার দণ্ডটা দেখা যাচ্ছিল। বন্ধু বলল, আমার বাবা প্রথমেই লোকটাকে বাগান দেখাশোনা করবার ভার দিলেন। সেটা ওর তেমন মনস্ফূত হলো না। তখন ওকে বাটলার করে দেওয়া হলো। আর যাবে কোথায়? গোটা বাড়িতে তাণ্ডব চলতে লাগলো। যা ইচ্ছে তাই করতে লাগলো। বাড়ির কাজের লোকেরা চটে গেল। লোকটা নেশা করে, তারপর সকলকে গালাগালি করে। ওরা হয়তো চাকরি ছেড়ে চলেই যেত। বাবা ওদের মাইনে বাড়িয়ে দিলেন। লোকটা যখন খুশি বাবার সবচেয়ে ভালো বন্দুকটা নিয়ে নৌকায় চেপে শিকার করতে যেত। বলার প্রয়োজন মনে তো করতোই না, উল্টো এমন একটা অবজ্ঞার তাচ্ছিল্যের ভাব দেখাতো যে একসময় আমার মনে হতো ওর মাথাটা ফাটিয়ে দিই। আমি ওকে ভালো রকম উত্তম মধ্যম দিয়ে দিতাম, যদিও আমার সমবয়সী বা আমার চেয়ে ছোট হতো। বিশ্বাস করো হোমস, নিজেকে সামনে রাখা আমার পক্ষে খুবই শক্ত হতো। তবুও নিজেকে সংযত রেখেছি। এখন মনে হচ্ছে তখন যদি ভালো মানুষই করে চুপচাপ না থাকতাম তাহলে বোধহয় ভালোই হতো। যাই হোক, অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। হাডসন ছুঁচোটার দৌরত্ব দিনকে দিন বাড়তেই লাগলো। একদিন হলো কি, আমার সামনেও লোকটা বাবার কথার এমন অসভ্যের মতো জবাব দিল যে আমি ওর ঘাড় ধরে ওকে ঘরের বাইরে পাঠিয়ে দিলাম। লোকটা ঘর থেকে বেরিয়ে গেল। রাগে ওর মুখটা কদাকার হয়ে গিয়েছিল। ওর চোখ দুটো দেখে মনে হচ্ছিল যেন সাপের চোখ। তারপরে বাবার সঙ্গে ও লোকটা কি কথাবার্তা হয়েছিল জানি না, তবে পরদিন বাবা আমাকে বললেন যে আমি যেন আমার ব্যবহারের জন্য হাডসনের কাছে ক্ষমা চাই। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি রাজি হলাম না। উল্টে আমি বাবার কাছে জানতে চাইলাম যে এই ধরনের একটা পাজি লোক কিভাবে আশকারা তিনি কেন দিয়েছেন। বাবা বললেন, অনেক কথা বলা সোজা, কিন্তু তুমি তো আমার অবস্থা জানো না। ভিক্টর, একদিন তুমি সব কথাই জানতে পারবে। যাই ঘটুক না কেন, সব কথা তুমি যাতে জানতে পারো সে ব্যবস্থা আমি করে যাব। তুমি নিশ্চয়ই তোমার বাবা সম্বন্ধে খারাপ কিছু ধারণা করবে না বলেই বিশ্বাস করি। আমি বুঝতে পারলাম যে বাবা খুবই বিচলিত হয়েছেন। এরপর তিনি নিজের ঘরে চলে গেলেন। তারপর সারা দিন ঘর থেকে আর বেরোলেন না। বাবা কি করছেন উঁকি মেরে দেখতে গেলাম। দেখলাম তিনি খুব মন দিয়ে কী সব লিখছেন। সেই সন্ধ্যাবেলা আমাদের মুক্তি হলো বলে মনে হলো। হাডসন বলল যে সে এখান থেকে চলে যেতে চায়। খাওয়া দাওয়ার পর আমরা খাবার ঘরেই চুপচাপ বসেছিলাম। হঠাৎ হাডসন এসে হাজির। সে জড়ানো জড়ানো ভাবে বলল যে সে চলে যাবে। হাডসন বলল, নরফোকে অনেক দিন হলো, ভাবছি কিছুদিন হ্যাম্পশায়ারে মিস্টার বেটসের কাছে থাকব। অবশ্য আমি হাজির হলে তিনি যে আপনার চিতে খুশি হবেন তা মনে করি না। তুমি নিশ্চয়ই মনের মধ্যে রাগ নিয়ে এখান থেকে যাচ্ছ না হাডসন? আমার দিকে তাকিয়ে লোকটা কর্কশভাবে বলল, আমার কাছে কিন্তু এখনো ক্ষমা চাওয়া হয়নি। ভিক্টর, তুমি নিশ্চয়ই স্বীকার করবে যে হাডসনের সঙ্গে তুমি খুবই দুর্ব্যবহার করেছ। না, বরঞ্চ আমি মনে করি যে আপনি একে অকারণে আশকারা দিয়ে মাথায় তুলেছেন। ও তাই নাকি? তাই নাকি? খুব ভালো। শেষ পর্যন্ত বোঝা যাবে কত ধানে কত চাল, বলে উঠল লোকটা। এরপর লোকটা ঘর থেকে বেরিয়ে গেল। এর আধ ঘন্টা পরে লোকটা আমাদের বাড়ি থেকে চলে গেল। ও চলে যাওয়ায় বাবা ভীষণ অস্থির হয়ে পড়লেন। রাতের পর রাত আমি শুনতে পেতাম তিনি ঘরের ভেতর পায়াচারি করছেন। এরকম করে দিন কাটতে লাগলো। আস্তে আস্তে বাবা সেই অস্থির ভাবটা কেটে গেল। তিনি আবার আগের মতোই হাসি খুশি ফুর্তিবাজ হয়ে উঠছিলেন। এমন সময় বিনা মেঘে বজ্রপাত হলো। কি হলো? একটা আশ্চর্য ব্যাপার ঘটল। গতকাল সন্ধ্যের ডাকে বাবার একটা চিঠি এলো। চিঠিটায় ফোর্ডিং ব্রিজ পোস্ট অফিসের ছাপ মারা। বাবা চিঠিটা পড়লেন। তারপর দুহাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে ঘরের মধ্যে পাগলের মতো বৃত্তাকারে দৌড়াতে লাগলেন।
আমি যখন তাকে ধরে জোর করে সোফায় বসিয়ে দিলাম তখন তার চোখের দৃষ্টি ঘোলাটে, মুখটা সামান্য বেঁকে গেছে। বুঝলাম যে বাবার স্ট্রোক হয়েছে। খবর দেয়া মাত্র ডক্টর ফর্ডহ্যাম এসে হাজির হলেন। আমরা দুজনে ধরাধরি করে বাবাকে শুইয়ে দিলাম। ততক্ষণে তার পক্ষাঘাত হয়ে গেছে। তারপর থেকে তার আর জ্ঞান ফিরেনি। বাবা বাঁচবেন বলে আমার আর মনে হচ্ছে না। ভিক্টর, তোমার কথা শুনে তো ভয় হয়ে যাচ্ছে, কিন্তু চিঠিটা এমন কী মারাত্মক কথা ছিল যা পরেই উনি এমন অসুস্থ হয়ে পড়লেন যে বাঁচবেন কিনা সন্দেহ হয়? কিছুই না, আর রহস্যটা তো সেখানেই। চিঠিটা যা লেখা আছে তার না আছে মাথা, না আছে মুন্ডু। একদম বাজে। হে ভগবান, এই ভয়টাই আমি করেছিলাম। আমরা ভিক্টরের বাড়ির কাছাকাছি এসে পড়েছিলাম। ভিক্টরের কথায় বাড়িটার দিকে তাকাতে দেখলাম বাড়ির সব জানলার পর্দা ফেলে দেওয়া হয়েছে। আমরা গাড়ি থেকে নেমে ছুটতে ছুটতে সদর দরজার দিকে গেলাম। দুঃখে আমার বন্ধুর চোখ মুখ কুঁচকে গিয়েছিল। আমরা দরজার কাছে যেতেই কালো পোশাক পরা এক ভদ্রলোক বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এলেন। বন্ধুটি বলল, ডাক্তারবাবু কখন? তুমি যাবার একটু পরেই। বাবার জ্ঞান ফিরেছিল কি? হ্যাঁ, মারা যাবার ঠিক আগে। আমাকে কি খুঁজছিলেন? বলে গেছেন কাগজপত্র সব জাপানি আলমারির পেছনের দেরাজে আছে। যে ঘরে তার বাবার মৃতদেহ ছিল ডাক্তারবাবুর সঙ্গে আমার বন্ধু সেই ঘরে গেল। আমি বাইরের ঘরে বসে সব কথা মনে মনে ভাবতে লাগলাম। আমার মনের মধ্যে একটা অস্থিরতা দানা বেঁধে উঠছিল। এই ট্রেভরের অতীত জীবনে কি গোপন কথা আছে? কেনই বা তিনি নিজেকে এইভাবে একটা খারাপ লোকের হাতের পুতুল করে ফেলেছিলেন? কেন তার হাতে ঘষে উঠিয়ে দেওয়া উল্কির কথা বলতে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন? ফোর্ডিং ব্রিজ থেকে একটা সামান্য চিঠি আসাতেই বা কেন এমন সাংঘাতিক অসুস্থ হয়ে পড়লেন যে তাতেই তিনি মারা গেলেন? আর ঠিক তক্ষুনি আমার মনে পড়ল যে ফোর্ডিংহ্যাম হ্যাম্পারশায়ারে, আর মিস্টার বেটস যাকে ব্ল্যাকমেল করবার জন্য হাডসন লোকটা তার কাছে গেছে, হ্যাম্পশায়ারেই থাকেন। চিঠিটা তাহলে হয় হাডসনের কাছ থেকে এসেছে, না হয় মিস্টার বেটসের কাছ থেকে এসেছে। যদি হাডসনের কাছ থেকে এসে থাকে তাহলে চিঠির বয়ান নিশ্চয়ই এইরকম। সে মিস্টার ট্রেভরের কেলেঙ্কারির কথা বলে দিয়েছে। আর মিস্টার বেটস যদি চিঠিটা লিখে থাকেন তাহলে তিনি নিশ্চয়ই পুরনো বন্ধুকে এই বলে সাবধান করে দিয়েছিলেন যে ভিতরের কথা শিগগিরই ফাঁস হয়ে যাবে। এ পর্যন্ত ব্যাপারটার মধ্যে কোনো জটিলতা নেই, কিন্তু সমস্যা হলো এই যে চিঠিটা কি সত্যি সত্যিই তুচ্ছ? মনে হয় চিঠির আসল মানে ভিক্টর ধরতে পারেনি। চিঠিটা নিশ্চয়ই সাংকেতিক ভাষায় লেখা। চিঠিটা পড়ে যা মনে হবে সেটা কিছু নয়। চিঠিটার একটা অন্য মানে আছে। যারা সাংকেতিক সূত্র জানে তারাই ধরতে পারবে। চিঠিটা দেখা বিশেষ দরকার। চিঠিটায় যদি কোনো সাংকেতিক বার্তা থাকে তো আমি নিশ্চয়ই সেটা ধরতে পারবো। প্রায় 1 ঘন্টা আমি সেই ঘরে বসেছিলাম। টের পাইনি অন্ধকার হয়ে গেছে। টের পেলাম যখন কাজের মেয়েটি এসে ঘরের আলো জ্বেলে দিলেন। তারপরেই ভিক্টর ঘরে ঢুকলো। ভিক্টরকে দেখে বুঝতে পারলাম সে ভীষণ কষ্ট পেয়েছে, তবে লক্ষ্য করলাম তার হাবভাব বেশ সংযত। এই যে কাজগুলো দেখছো এগুলো তার হাতে ছিল। সে টেবিলের উল্টো দিকে বসে টেবিলের আলোটা একাধারে সরিয়ে আমার হাতে এই যে চিঠিটা দেখছো সেটা এগিয়ে দিল। এক টুকরো স্লেট রঙের কাগজের ওপর লেখা, দ্য সাপ্লাই অফ গেম ফর লন্ডন ইজ গোয়িং স্টেডিলি আপ। হেডকিপার হাডসন, we believe, has been now told to receive all orders for fly paper and for preservation of your hen Pearson's life. আমি যখন প্রথম লেখাটা পড়ি তখন তোমার মতোই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমি খুব মন দিয়ে লেখাটা বারবার পড়লাম। যা অনুমান করেছিলাম ঠিক তাই। এর ভেতর একটা লুকানো অর্থ আছে। নাকি ফ্লাই পেপার, হেন পেশেন্ট বিশেষ কোনো অর্থ ব্যবহার করা হয়েছে? তা যদি হয় তবে এই চিঠির অর্থ বের করা শক্ত হবে। তবে এই ব্যাখ্যাটা মানতে পারছিলাম না। চিঠিটায় হাডসনের উল্লেখ থাকায় বুঝতে পারছিলাম যে এটা হয় তার কাছ থেকে নয়তো মিস্টার বেটসের কাছ থেকে এসেছে। তখন আমি চিঠিটা শেষ থেকে পড়তে শুরু করলাম। তাহলে দাঁড়ায় লাইফ পেশেন্টস হেন। এটা বিশেষ সুবিধাজনক বলে মনে হলো না। তখন আমি শব্দগুলোকে এপাশে ওপাশে বসিয়ে দেখতে লাগলাম কি হয়, আর প্রায় তক্ষুনি ধাঁধাটার সমাধান হয়ে গেল। খুব ছোট একটা সাবধান বাণী, আর এইটা পেয়েই ট্রেভার স্রেফ ভয় পেয়েই মারা গেলেন। প্রথম শব্দটা আর তার পরের প্রত্যেক তৃতীয় শব্দটা নিতে হবে। চিঠিটার আসল মানে হচ্ছে, দ্য গেম ইজ আপ, হাডসন হ্যাজ টোল্ড, ফ্লাই ফর ইয়োর লাইফ। মানে খেল খতম, হাডসন সব ফাঁস করে দিয়েছে, বাঁচতে চাও তো পালাও। আমার কথা শুনে ভিক্টর মাথা নিচু করে বসে রইল। অনেকক্ষণ পরে ভাঙা ভাঙা গলায় বলল, হোমস, তুমি হয়তো ঠিকই বলেছ, এ তো খুব লজ্জার কথা, কিন্তু হেডকিপার আর হেন পেশেন্টের মানে কি?
মূল চিঠিটার সঙ্গে এই শব্দগুলোর কোনো যোগাযোগ আছে বলে মনে হয় না, তবে এই শব্দগুলো থেকে চিঠিটা কে পাঠিয়েছিল তা হয়তো বোঝা যেতে পারে। প্রথমে দেখো চিঠিটা কিভাবে শুরু হচ্ছে, দ্য গেম ইজ। এরপর চিঠিটায় মাঝে মাঝে কিছু ভুয়া শব্দ বসাতে হয়েছে। যে চিঠি লিখেছে সে প্রথমে যে শব্দটা মাথায় এসেছে সেটাই লিখে দিয়েছে। এখন এই চিঠিটাতে এমন অনেক কথা আছে যেগুলো সাধারণত শিকারীরাই ব্যবহার করে। তার থেকে মনে হচ্ছে যে চিঠির লেখক হয় একজন ঝানু শিকারী, নয়তো হাঁস মুরগির ব্যবসা করেন। মিস্টার বেটসের সম্বন্ধে তুমি কিছু জানো কি? তুমি বলায় মনে পড়লো যে প্রত্যেক বছর শীত পড়বার আগে মিস্টার বেটস বাবাকে তার ওখানে শিকার করতে যেতে বলতেন। তাহলে নিশ্চিতভাবে বলতে পাই এই চিঠি মিস্টার বেটসই লিখেছেন। এখন জানতে হবে যে হাডসন কি এমন গোপন কথা জানতো যার জন্য এরকম ধনীমানী দুজন লোক তাকে এত ভয় করতেন। হোমস, নিশ্চয়ই কোনো অন্যায় কাজ। যাই হোক, তোমার কাছে আমি কিছুই লুকাবো না। বিপদ আসছে বুঝেই আমার বাবা তার জীবনের সব কথা লিখে রেখে গেছেন। ডাক্তারবাবু কথা মতো জাপানি ক্যাবিনেট এই কাগজগুলো আমি পেয়েছি। এই কাগজগুলো তুমি আমাকে পড়ে শোনাও। আমার নিজের পড়বার সাহস নেই, শক্তিও নেই। ওয়াটসন, এই সেই কাগজ যা সেই রাতে ভিক্টর আমার হাতে তুলে দিয়েছিল। আমি সেদিন যেমন ভিক্টরকে পড়ে শুনিয়েছিলাম, তোমাকেও তেমনই আজ পড়ে শোনাচ্ছি। খামের ওপর কী লেখা আছে জানো? ফালমাত থেকে 1855 খ্রিস্টাব্দের 8 অক্টোবর থেকে নভেম্বর 6 তারিখে 15-20 উত্তর অক্ষাংশ ও 25-14 পশ্চিম দ্রাঘিমার মধ্যে গ্লোরিয়া স্কট জাহাজের যাত্রা ও ডুবে যাওয়ার সব ঘটনা লেখা আছে। আসল লেখা একটা চিঠির আকারে। পরম কল্যাণী এসু, আমার জীবন শেষ হয়ে গেছে। আজ যদি আমার অতীত জীবনের কোনো ঘটনার জন্য আমি অপমানিত হই বা আইনের চোখে দোষী সাব্যস্ত হই তো আমার কিছুই এসে যাবে না। আমার সবচেয়ে খারাপ লেগেছে ভেবে আমার জন্যে তুমি হয়তো 5 জনের চোখে ছোট হয়ে যাবে। তুমি আমাকে এত ভালোবাসো, এত শ্রদ্ধা করো। যদি দৈব দুর্বিপাকে সেই ঘটনা ঘটেই যায়, আমার একান্ত অনুরোধ তুমি এই লেখাটি পড়ো। তাহলে আমার কথা তুমি আমার মুখ থেকেই শুনতে পাবে। আর যদি ভগবানের অসীম অনুগ্রহে সেরকম কিছু না ঘটে এবং আমার মৃত্যুর পরেই কাগজপত্র তোমার হাতে পড়ে, তবে তোমাকে আমার একান্ত অনুরোধ, খামশুদ্ধ আগুনে ফেলে দিও। এই চিঠি পড়বার দরকার নেই, এই নিয়ে কিছু ভাববারও তোমার দরকার নেই। যদি এই চিঠি তোমাকে পড়তেই হয় তবে বিশ্বাস করো এই চিঠির প্রতিটি কথাই সত্যি। আর আশা করি তুমি আমাকে ক্ষমা করবে। আমার নাম ট্রেভর নয়, ছোটবেলায় আমার নাম ছিল জেমস আর্মিটেজ। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার কলেজের বন্ধু যখন আমাকে এমন কতগুলো কথা বলেছিল যাতে মনে হয়েছিল সে আমার সব কথা জানে, তখন কেন আমি ভয় পেয়েছিলাম। জেমস আর্মিটেজ নামে আমি লন্ডনের ব্যাংকে কাজ করতাম। বেআইনি কাজ করবার জন্য আমাকে দেশ থেকে বার করে দেওয়া হয়। না না, তুমি আমাকে ভুল বুঝো না। ব্যাংকের টাকা থেকে আমি একজনকে কিছু ধার দিয়েছিলাম। ভেবেছিলাম বার্ষিক হিসেবের আগে টাকাটা জমা করে দিতে পারবো, তাহলে ধরা পড়বার ভয় থাকবে না। কিন্তু আমার অদৃষ্ট খারাপ, যিনি নিয়েছিলেন তিনি টাকাটা ফেরত দিলেন না। আর সেই বছরেই যে সময় বার্ষিক হিসাব হবার কথা তার আগেই হিসেব হয়ে গেল। হিসেব মিলল না, চুরির দায়ে ধরা পড়ে গেলাম। বিচারে আমার শাস্তি হলো লঘু পাপে গুরুদণ্ড। এতটা শাস্তি নাও হতে পারত, তবে তখনকার জজ সাহেবরা ভীষণ কড়া ছিলেন। যাই হোক, যেই দিন আমি 23 বছরে পা দিলাম সেই দিনই অপরাধী হিসেবে আমাকে জাহাজে করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। আমার সব শুদ্ধ 37 জন দাগি আসামি গ্লোরিয়া স্কট জাহাজে চেপে অস্ট্রেলিয়া পাড়ি জমালাম। সেটা 1855 সালের কথা। তখন ক্রিমিয়ান যুদ্ধ দারুণভাবে চলছে। বড় বড় জাহাজ সবই যুদ্ধের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। গ্লোরিয়া স্কট একটা 500 টনের জাহাজ। এটা চীন থেকে চা আমদানির কাজে লাগানো হতো। আমরা 37 জন ছাড়া জাহাজে ছিল ক্যাপ্টেন, 3 জন মেট, 1 জন ডাক্তার, 1 জন পাদ্রী, 4 জন রক্ষী, 26 জন খালাসি আর 18 জন সৈন্য। ফালমাত থেকে আমরা যেদিন যাত্রা করলাম জাহাজে প্রায় 100 জন লোক। যে সব জাহাজে বন্দি চালান করা হয় সেগুলোয় বন্দীদের রাখবার ঘরগুলো বেশ মজবুত ওক কাঠ দিয়ে তৈরি, কিন্তু এই জাহাজের ঘরগুলো ছিল পাতলা অপোক্ত কাঠ দিয়ে তৈরি। আমার পাশের ঘরের লোকটিকে জাহাজটায় দেখেই আমার ভালো লেগেছিল। লোকটির বয়স কম, পরিষ্কার দাড়ি, গোফ কামানো মুখ, চল দুটো চৌকো, বিরাট লম্বা, 6.5 ফুটের উপর হবে। মাথা সোজা করে যখন হাঁটে তখন আপনি তার দিকে নজরে চলে যায়। আশেপাশের কয়েদিদের গোমরা মুখের মাঝখানে ওকে দেখলে আমার খুব ভালো লাগে। ওর চলাফেরায় একটা কিছু করতেই হবে, গোছের দৃঢ়তা প্রকাশ পেত। ওকে আমার পাশের ঘরে পেয়ে ভারী আনন্দ হলো। পরের দিন রাতে আমারও আনন্দ হলো যখন ওর ঘরের কাঠের দেয়ালের ওপাশ থেকে আমার কানের কাছে ফিসফিস করে বলল, কী নাম তোমার হে? এখানে জুটলে কি করে? আমি অবাক হয়ে দেখলাম যে ও কাঠের দেয়ালে একটা ফুটো করেছে। আমি ওকে আমার সব কথা বললাম, তারপর ওর নাম জিজ্ঞাসা করলাম। আমার নাম জ্যাক পেন্ডারগাস্ট।
ভগবানের নাম নিয়ে বলছি, একদিন তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। জ্যাক পেন্ডারগাস্ট নামটা শুনেই আমার সব কথা মনে পড়ে গেল। ব্যাপারটা নিয়ে সারা দেশে সাংঘাতিক হইচই পড়ে গিয়েছিল। আমি ধরা পড়বার আগে এই কাণ্ডটা ঘটে। জ্যাক খুব বড় বংশের ছেলে, নানান বিষয়ে ওর খুব দক্ষতা আছে, তবে ওর স্বভাব মোটেই ভালো নয়, অত্যন্ত বদমেজাজি। বিরাট জালিয়াতির ফাঁদ পেতে ও লন্ডনের সব নামকরা ব্যবসায়ীদেরকে ঠকিয়ে প্রচুর টাকা কামিয়েছিল। আহা, আমার মামলাটার কথা মনে পড়েছে? খুব পরিষ্কার মনে আছে। তাহলে একটা রহস্যের কথা তোমার মনে আছে নিশ্চয়ই। কোন রহস্যের কথা বলছো? আমি প্রায় 25 লক্ষ পাউন্ড হাতে ছিলাম বলে অভিযোগ করা হয়েছিল, বটে তো? হ্যাঁ, সেরকমই শুনেছিলাম, কিন্তু সে টাকাটার হদিশ পাওয়া যায়নি। না। তাহলে সে টাকাটা গেল কোথায়? আমি কি করে জানবো? আমার মুঠোয় লুকানো আছে। ভগবানের দিব্যি বলছি, তোমার মাথায় যত চুল আছে তার চাইতে অনেক বেশি টাকা আমার কাছে আছে। বাপু হে, তোমার হাতে যদি টাকাটা থাকে আর সে টাকাটা খাটাবার মতো বুদ্ধি থাকে, তো তুমি যা চাও তাই করতে পারো। তোমার কি মনে হয় যে লোক যা ইচ্ছে তাই করার ক্ষমতা রাখে সেই ইঁদুর আর মাছি ভর্তি পুরনো মালবোয়া জাহাজের নোংরা অন্ধকার কাঠের কেবিনে চুপচাপ বসে থেকে সময় কাটাবে? না মশাই, এই শর্মা নিজের ব্যবস্থা নিজেই করবে, আর তার বন্ধুদের ব্যবস্থাও করবে। তুমি আমার কথার উপর বাজি ধরতে পারো। তুমি যদি একে ধরে থাকো, তবে তুমি বাইবেল ছুঁয়ে শপথ করে বলতে পারো যে সে তোমাকে টেনে তুলবেই। পেন্ডারগাস্টের কথাবার্তার ধরন ধারণই এইরকম। গোড়াতে আমি তার কথায় কান দেইনি, ভাবতাম এইসব কথার কথা। কিছুদিন পরে তার যখন মনে হলো যে আমাকে বিশ্বাস করা যায়, তখন আমাকে দিয়ে দিব্যি করিয়ে নিয়ে সে বলল যে জাহাজটা দখল করবার একটা মতলব ভেজেছে। জাহাজে উঠবার আগেই একদল কয়েদি এই ফন্দিটা করেছিল। বলাই বাহুল্য, পেন্ডারগাস্ট হচ্ছে দলের পান্ডা, আর সব কিছুর পেছনে রয়েছে তার টাকা। আমার একজন সাগরেদ ছিল, খুব বিশ্বাসী লোক। আমরা দুজনে যাকে বলে হরিহর আত্মা। টাকাটা তার কাছেই ছিল। আমার সেই সাগরেদটা এখন কোথায় বলো তো? বলতে পারলে না তো? সে হচ্ছে এই জাহাজের পাদ্রী। সে পাদ্রীর পোশাক পরে ধর্মপুস্তক পুস্তক নিয়ে জাহাজে চেপেছে। তার বাক্স প্যাটারা তলায় এত টাকা আছে যা দিয়ে জাহাজমায় ক্যাপ্টেন, মেট, খালাসি মতে কিনে ফেলা যাবে। অবশ্যই জাহাজের খালাসিদের দেহ মন সবই সে জয় করে ফেলেছে। 2 জন প্রহরী আর একজন মেট, তার নাম মার্শার, সেও পাদ্রীর দলে ভিড়ে গেছে। দরকার হলে সে জাহাজের ক্যাপ্টেনকেও টাকা দিয়ে কিনে নিতে পারে। তা আমাদের কি করতে হবে? কি করবে ভাবছো? আমরা ওই সৈন্যদের লাল রঙের জামাগুলো আরও টকটকে লাল করে দেব। কিন্তু ওদের কাছে তো বন্দুক আছে। বাপু হে, আমাদের অস্ত্র আছে বই কি। আমাদের প্রত্যেকের কাছে একটা করে পিস্তল থাকবে। আর তা সত্ত্বেও যদি আমরা জাহাজটা দখল করতে না পারি, তাহলে আমরা শিশু। তুমি তোমার বাঁ পাশের ঘরে যে আছে তার সঙ্গে কথা বলে দেখো, তাকে বিশ্বাস করা যাবে কিনা। আমি জ্যাক পেন্ডারগাস্টের কথা মতো কাজ করলাম। আমার বাঁ পাশের ঘরের লোকটির অবস্থা আমারই মতো, বয়সও বেশি নয়। নকল নথিপত্র চালাতে গিয়ে ধরা পড়ে যায়। তার নাম ছিল ইভান্স। পরে অবশ্য সেও নাম বদলে নেয়, এখন দক্ষিণ ইংল্যান্ডে বাস করে। বেশ প্রতিপত্তিশালী লোক। সে আমাদের দলে যোগ দিল। অল্প দিনের মধ্যে 2 জন ছাড়া সবাই আমাদের সঙ্গে জুটে গেল। 2 জন যোগ দিলে না, তাদের একজন এতই দুর্বল স্বভাবের যে তাকে বিশ্বাস করা ঠিক হবে বলে মনে হলো না। আর একজনের খুব সাংঘাতিক ধরনের জন্ডিস হয়েছিল, গোড়া থেকে এমন ছিল। আমাদের পক্ষে জাহাজটার দখল নেওয়া মোটেই শক্ত ছিল না। জাহাজের খালাসিগুলো ছিল একদম চোরাগণ্ডা। এই জাহাজের জন্য তাদের বিশেষভাবে বাছাই করা হয়েছিল। সেই জাল পাদ্রী কাগজপত্রে ভর্তি কালো ব্যাগ নিয়ে আমাদের কুঠুরিতে প্রায়ই আসতেন। তিনি এত ঘন ঘন আসতেন যে 3 দিনের মধ্যে আমাদের প্রত্যেকের কাছে পিস্তল, 20টা কার্তুজ, আচ্ছের মতো বারুদ আর একটা করে উক্কো পৌঁছে গেল। জাহাজের 2 জন রক্ষী আর একজন মেট তো পেন্ডারগাস্টের হাতের লোক। ক্যাপ্টেন আর 2 জন মেট, 2 জন রক্ষী, লেফটেন্যান্ট মার্টিন, তার 18 জন সৈন্য আর জাহাজের ডাক্তারবাবু, এরাই আমাদের বিরুদ্ধে ছিলেন। তাই আমাদের ভয়ের কিছু ছিল না। তবুও আমরা আটঘাট বেঁধে ধীরে সুস্থে রাতের অন্ধকারে কাজ হাসিল করব ঠিক করেছিলাম। কিন্তু ব্যাপারটা একদিন অদ্ভুতভাবেই ঘটে গেল। ফালমার থেকে যাত্রা করবার সপ্তাহ 3 পরে একদিন সন্ধ্যাবেলা ডাক্তারবাবু একজন অসুস্থ কয়েদিকে দেখতে তার কুঠুরিতে গেলেন। সে রুগীকে বিছানায় শুয়ে পরীক্ষা করতে গিয়ে ডাক্তারবাবুর হাতে পিস্তলটা ঠেকে যায়। ডাক্তারবাবু যদি বুদ্ধিমানের মতো চুপচাপ থাকতেন, তাহলে তো আমরা সবাই ধরা পড়ে যেতাম। কিন্তু তিনি ভয় পেয়ে চেঁচিয়ে একটা কাণ্ড বাঁধিয়ে বসতেন। সেই কয়েদি যখন বুঝতে পারলো যে ডাক্তারবাবু কেন চেঁচিয়ে উঠেছেন, তখন সে ডাক্তারবাবুকে মুখ বন্ধ করে বিছানায় শুয়ে বেঁধে দিল। তারপর সে দরজাগুলো খুলে দিতেই আমরা সকলে হুড়মুড় করে বেরিয়ে এলাম। যে 2 জন সৈন্য পাহারায় ছিল, তাদের একজন কি হয়েছে দেখতে আসছিল। তাকে আমরা সকলে হুড়মুড় করে মেরে ফেললাম। জাহাজের বড় ঘরটায় জনা কয়েক সৈন্য বসেছিল। তাদের বন্দুকে বোধহয় গুলি ভর্তি করা ছিল না।
তারা কিছু করবার আগে আমরা আবার তাদের খতম করে দিলাম। তখন আমরা ক্যাপ্টেনের ঘরের দিকে এগিয়ে গেলাম। যখন আমরা দরজা ঠেলে ক্যাপ্টেনের ঘরে ঢুকতে যাব, তখনই ঘরের ভেতর থেকে বিকট একটা আওয়াজ শোনা গেল। ঘরে ঢুকতেই দেখতে পেলাম যে ক্যাপ্টেন টেবিলে আটলান্টিক মহাসাগরের একটা ম্যাপ বিছানো রয়েছে, আর সেই ম্যাপের ওপর ক্যাপ্টেন ঘাড় লটকে পড়ে আছে। আর টেবিলের একদিকে পাদ্রী সাহেব দাঁড়িয়ে আছেন, তার পিস্তলের নল থেকে ধোঁয়া বেরোচ্ছে। বাকি দুজন মেটকে খালাসিরা বন্দি করে ফেলেছিল। সুতরাং সব কিছু আমাদের হিসেব মতো হয়ে গেল। আমরা জাহাজের বড় ঘরে গিয়ে জড়ো হলাম। যে যেখানে পারলাম বসে পড়ে হইচই করে কথা বলতে লাগলাম। ওই ঘরের খাবার আলমারিতে যত ভালো ভালো খাবার আর পানীয় ছিল, সেসব আলমারি ভেঙে যত না খেলাম তার চেয়ে বেশি চারপাশে ছড়িয়ে দিলাম। মুক্তি পেয়ে আমাদের সকলেরই খুব আনন্দ হয়েছিল। ঘরের চারদিকে অনেক আলমারি ছিল। উইলসন, যে এতদিন পাদ্রী সেজেছিল, একটা আলমারির চাবি ভেঙে ফেলল। আলমারি ভর্তি নানা রকমের ভালো ভালো খাবার জিনিস ছিল। আমরা সেগুলো বের করে এনে খেতে লাগলাম। আমাদের ফুর্তি যখন জমে উঠেছে বাতাসে, তখন হঠাৎ বন্দুকের শব্দে, বারুদের গন্ধে আমাদের ধোঁয়ায় ভরেছিল। ধোঁয়া কমে এলে দেখলাম ঘরের ভেতর একটা ঝড় বয়ে গেছে। উইলসন আর তার সঙ্গে 8 জন বন্দী মেঝেতে পড়ে ছটফট করছে। ঘরের মধ্যে রক্তের নদী বয়ে যাচ্ছে। সেই দৃশ্য দেখে আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হলো অন্য সকলেই ভয় পেয়েছিল। আমরা আবার হয়তো ধরাই পড়ে যেতাম, যদি না পেন্ডারগাস্ট আমাদের সঙ্গে থাকতো। সে সিংহের মতো গর্জন করে আমাদের যে কজন বেঁচে ছিল তাদের নিয়ে দরজার দিকে তেড়ে গেল। ঘরের স্কাইলাইট ফাঁক করে লেফটেন্যান্ট আর সৈন্যরা গুলি চালিয়েছিল। আমরা যখন তাদের দিকে এগিয়ে গেলাম, তখন ওরা বন্দুকে গুলি পুড়তে ব্যস্ত ছিল। ওরা আমাদের সঙ্গে জোর লড়াই করল, কিন্তু আমরা মিনিট 5 মধ্য দিয়ে শেষ করে দিলাম। জাহাজটাকে তখন একটা কসাইখানা বলে মনে হচ্ছিল। পেন্ডারগাস্টকে তখন আস্ত শয়তানের মতো দেখাচ্ছিল। সে জীবিত হোক আর মৃতই হোক, এক একটা সৈন্যকে ছোট ছেলের মতো 2 হাতে ধরে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। যখন মারামারি কাটাকাটি শেষ হলো, তখন আমাদের শত্রুপক্ষের বিশেষ কেউ আর বেঁচে ছিল না। বেঁচে ছিলেন শুধু জাহাজের ডাক্তার, একজন প্রহরী আর 2 জন মেট। এদের নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বাঁধল। আমরা একদল বললাম যে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, আর মিছিমিছি খুন খারাপি করবার দরকার কি? যুদ্ধ যখন চলছে তখন মারতে পারা যায়, কিন্তু শুধু শুধু কি নিরীহ লোককে ঠান্ডা মাথায় খুন করা যায়? আমরা 8 জন 5 জন কয়েদি আর 3 জন খালাসি বললাম আরও কোনো খুনোখুনিতে আমরা রাজি নই। কিন্তু পেন্ডারগাস্ট আর তার চেলারা আমাদের কথায় সায় দিল না। পেন্ডারগাস্ট বলল, আমাদের বাঁচবার একমাত্র রাস্তা হলো এদের সকলকে খুন করা, কেননা এদের মধ্যে একজনও যদি বেঁচে থাকে আর পরে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তা আমাদের নির্ঘাত ফাঁসি হবে। এ নিয়ে আমাদের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হলো। পেন্ডারগাস্টও এমন রেগে গেল যে মনে হলো সে বুঝে আমাদের মেরেই ফেলবে। শেষ পর্যন্ত পেন্ডারগাস্ট বলল যে আমরা ইচ্ছা করলে একটা নৌকা নিয়ে জাহাজ ছেড়ে চলে যেতে পারি। আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। আমাদের প্রত্যেককে একগ্রস্ত করে নাবিকের পোশাক, 1 জালা খাবার, জল, একটা কম্পাস আর কিছু খাবার দাবার দিয়ে গেল। পেন্ডারগাস্ট একটা ম্যাপ দেখিয়ে বলল যে আমরা যেন নিজেদের ডুবে যাওয়া জাহাজের নাবিক বলে পরিচয় দিই। আমরা তখন 15 ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং 25 ডিগ্রি দক্ষিণ দ্রাঘিমায় ছিলাম। এইবার আমার কাহিনী সবচেয়ে চমকপ্রদ ঘটনার কথা বলবো। আমাদের নামিয়ে দিয়ে জাহাজটা পূব মুখে ভেসে চলল। জাহাজটা আস্তে আস্তে দূরে চলে গেল। আমাদের ডিঙি নৌকো সমুদ্রের ওপর ভাসতে ভাসতে জলের টানে এগিয়ে চলল। আমাদের সঙ্গে যারা ছিল তাদের মধ্যে আমি আর ইভান্স ছাড়া সকলেই একদম গোমূর্খ। এখন সমস্যা হলো আমরা কোন দিকে যাব। কেপ দ্য ভের্দ আমাদের 500 মাইল উত্তরে, আর আফ্রিকা প্রায় 700 মাইল পূবে। উত্তর আর পূব দিক থেকেই বাতাস বইছিল। উত্তরে বাতাসে ভর করে আমরা সিয়েরা লিওনের দিকে যাওয়াই ভালো মনে করলাম। আমরা সেই মতো নৌকার মুখ ঘুরিয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমাদের জাহাজটার দিকে নজর পাড়াতে আশ্চর্য হয়ে গেলাম। জাহাজটা থেকে ভস ভস চাপচাপ ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ একটা প্রচণ্ড শব্দ হলো। আমাদের কানে তালা লেগে গেল। সেই জায়গায় ধোঁয়া যখন কমে গেল, তখন গ্লোরিয়া স্কট জাহাজের চিহ্নটুকু আর নেই। সঙ্গে সঙ্গে আমাদের নৌকার মুখ ঘুরিয়ে নিয়ে আমরা যেখানে দুর্ঘটনা ঘটেছিল যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছাবার চেষ্টা করতে লাগলাম। ঘটনাস্থলে পৌঁছতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। জাহাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কাঠের টুকরোগুলো সেখানকার উত্তাল ঢেউয়ের দোলায় উঠছে আর পড়ছে। মনে হলো আমরা অনেক দেরিতে এসেছি। জাহাজের একজনকেও বোধহয় বাঁচানো যাবে না। আমরা চারদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে নৌকার মুখ ফিরিয়ে নিতে যাচ্ছি। এমন সময় একটা আর্ত চিৎকার কানে এলো। যে দিক থেকে আওয়াজ এসেছিল সেই দিক ভালো করে নজর করতে
লক্ষ্য করলাম কাঠের একটা তক্তার ওপর একজন লোক শুয়ে আছে। আমরা তাকে উদ্ধার করলাম। সেই লোকটাই হাডসন। লোকটার হাত পা পুড়ে গিয়েছিল। পরে হাডসনের কাছে আমরা যা জানতে পেরেছিলাম তা হলো যে আমরা চলে আসবার পর পেন্ডারগাস্ট ঠিক করে বাকি 5 জনকেও মেরে ফেলবে। 2 জন প্রহরী আর 1 জন মেটকে গুলি করে মেরে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তারপর পেন্ডারগাস্ট জাহাজের ডাক্তারকে নিজের হাতে খুন করে। বাকি থাকে শুধু জাহাজের প্রথম মেট। লোকটির গায়ে ছিল যেমন দক্ষতা, মনে ছিল তেমনই সাহস। কিভাবে সে জানি না তার হাতের বাঁধন আলগা করে ফেলেছিল। পেন্ডারগাস্টকে তার দিকে এগিয়ে আসতে দেখে সে তাকে পাশ কাটিয়ে জাহাজের নিচের তলার একটা ঘরে লুকিয়ে পড়ে। কয়েদিরা যে ঘরে খুঁজে পায় সেই ঘরে জ্বালা ভর্তি বারুদ ছিল। কয়েদিদের আসতে দেখে সে একটা জ্বালার মুখ ফুটো করে চিৎকার করে বলল, এই ঘরে ঢুকলে সব উড়িয়ে দেবে। তার হাতে একটা দেশলাই ধরা ছিল। শেষকালে অবশ্য মোটেই আগুন ধরে দিয়েছিল না, কারণ কারো হাত থেকে ফসকে বেরিয়ে হওয়া বন্দুকের গুলিতে বারুদের স্তূপে আগুন লেগে গিয়েছিল। তা হাডসন অবশ্য বলতে পারল না। যাই হোক না কেন, গ্লোরিয়া স্কটে সে দিন সেখানেই সলিল সমাধি হলো। পরের দিন হটসপার জাহাজ আমাদের দেখতে পেয়ে তুলে নেয় ও সিডনি নামিয়ে দেয়। সেখানে আমি আর ইভান্স দুজনেই নাম বদলে ফেলি। নতুন দেশে নতুন পরিচয়ে আমরা নতুন জীবন শুরু করি। এর পরের কথা বিশেষ বলার নেই। পরিশ্রম করে প্রচুর টাকা পয়সা উপার্জন করে আমি দেশে ফিরে আসি। 25 বছর নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেওয়ার পর হঠাৎ যেদিন দুষ্ট গ্রহের মতো হাডসন, যাকে দেখিয়ে আমি চিনতে পেরেছিলাম, সে এসে হাজির হলো। সেদিন থেকে আমার জীবনের সব সুখ নষ্ট হয়ে গেল। আমি চেষ্টা করেছিলাম ওকে সন্তুষ্ট রাখতে। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন সব অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করতাম। যাই হোক, একদিন ও চলে গেল। মুখে কিছু না বললে আমি ওর হাবভাব দেখে বুঝেছিলাম যে ও আমার সর্বনাশ করবে। এরপর আঁকাবাঁকা হরফে লেখা এই মাত্র বেটসের চিঠি পেলাম। হাডসন সব কথা ফাঁস করে দিয়েছে। ভগবান আমার অপরাধ যেন মার্জনা করেন। বুঝলে ওয়াটসন, এই কাহিনী সেদিন ভেক্টরকে পড়ে শুনিয়েছিলাম আর আজকে তোমাকে পড়ে শোনালাম। ভিক্টর মনে খুবই ব্যথা পেয়েছিল। কিছুদিন পর ও দেশ ছেড়ে চলে যায়। পরে খবর পেয়েছি তারাই অঞ্চলে চায়ের বাগান করেও এখন বেশ ভালোই আছে। হাডসন আর বেটসের কিন্তু এখনও হদিশ পাওয়া যায়নি। দুজনেই একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে। পুলিশের কাছে কোনো ডায়েরি করা হয়নি। তার থেকে মনে হয় বেটস হাডসনের শাসানিতে ভয় পেয়ে যায়। হাডসনকে বেটসের বাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশের ধারণা হাডসন বেটসকে খুন করে পালিয়েছে। আমার ধারণা হাডসন সব কথা ফাঁস করে দিয়েছে মনে করে বেটসই হাডসনকে হত্যা করে টাকা পয়সা যা ছিল তা নিয়ে গা ঢাকা দেয়। ডাক্তার, এই হচ্ছে ঘটনা। যদি তোমার ইচ্ছা হয় তো কাগজপত্রগুলো তোমার কাছে রেখে দিতে পারো।